প্রবলেম আমি মনে করি কোনো প্রবলেম নেই এবং ফেরত সবাই ঠিক থাকবে বাতিল এবং ফেরত তো চেকটা তো ফেরত পাঠানো একটা না তো ওইটা কার্যক্রমটা বাতিল করার জন্য এবং এটা টাকার উদ্যোগ করা হবে। আরে এখন তো সাইড থেকে বেশি বুঝতে পারছো? আর বকাবাজি ইউনিফর্মের অংশ। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন থেকেই বকাবাজি শুনে আসতেছে সিও অফিসার হয়ে বকাবাজি শালা ছাড়া নিচে এটা হলো সবচেয়ে খারাপ ভালো গালি পার্ট অফ কমান্ড। বুঝতে পারছো? ওইটা কইরা তারপরে শুনতেছি সিও জিনিস আছে যদি বলে যে এইটা করো তো ও শুনবে না মাথার মধ্যে ডুববেই না কি বলতেছে মানে প্রেমালাপ করতেছে এগুলো শুনি ওটা কর তাই না? ওটা ইউনিফর্মের অংশ সুতরাং ওটা ধমক একটু ওটা একটা স্টাইল কিন্তু ওটা দেখতে হবে বিচার করে দেখবা যে ওটা কি কোনো পার্সোনাল ইন্টারেস্টটা করছে নাকি তোমাদের ইন্টারেস্টের মানে বৃহত্তর সাথে ভালো স্বার্থে ওটা করা বুঝতে পেরেছেন? সবাই ওইটা করবা এগুলো কোনো সময় কোনো জিনিস মনে করবা না। অনেক সময় ইউনিট কমান্ড করতে গেলে অনেক সময় অনেক জিনিস তোমাদের মাথায় হয়তো খেলবে না। ইভেন ব্যাটালিয়নে যতজনে 850-এর মধ্যে 849 জনের মাথায় খেলবে না কেন এটা সিও সাহেব করতেছে বলি প্রত্যেকটা এই শব্দটা ধৈর্য শব্দটা এই ব্যাটালিয়নে কেউ আমার মুখ দিয়ে শোনে নাই এমন কেউ নাই। এমন কেউ আছে যে ধৈর্য শব্দটা আমার মুখ দিয়ে শোনো নাই? আমি সবসময় বলছি ধৈর্য ধারণ করো করো আল্লাহ এটা ফল দেবে। ঠিক আছে? আর এইখানে যে সিও সাহেব প্রত্যেকটা জায়গায় তারপরে এইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর শোনো এই অফিসার্স প্রিয় সৈনিক বৃন্দ এবং জেসিওস আসসালামু আলাইকুম। আবারও আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা গর্ব করে বলতে পারি যে আমি একমাত্র সিও যাদেরকে তোমরা ফেয়ারওয়েলদের পাঠাচ্ছ। আমি যাচ্ছি না, আমি কিন্তু ছুটি যাচ্ছি, সরকারি আদেশ, এটা আমি বলেছি। আমি কিন্তু কন্ট্রাক্টে থাকবো, আমি যা করা তোমাদের বেতন বাংলাদেশে একমাত্র ব্যাটালিয়নে বেতন হচ্ছে সেটা হলো 6 রাইফেল। তো তোমাদের ভালোবাসায় তোমরা জিতেছ, আমিও আমার ভালোবাসায় জিতেছি। ঠিক আছে স্যার? আমি এখন আবেগ ধরে রাখাটা বেশ কঠিন। ইনি আমাদের মুরব্বী, উনিও আমি এই জন্য নিয়ে আসছি তোমাদের কত ভালো জানি। দেখো উনি গার্ডিয়ান, তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। আমি কতবার জিএসি সাহেবের সাথে কথা বলছি, ব্রিগেড কমান্ডার আমি ডিএডি আজিজ সাহেবকে কথা বলে দিছি, এখানে কিছুই হবে না। একটা অনুরোধ রাখো, হাতিয়ার ভুলে যাও। ডিসি সাহেব যদি বলে এসপি সাহেব এখানে পুলিশ গার্ড মেনে নাও টেম্পোরারি, ঠিক আছে? যদি বলে, আমি যদির কথা বলতেছি, যদি বলে কান ধরে দাঁড়ায় থাকো, কান ধরে দাঁড়ায় থাকবা। ওনারা মুরব্বী বাপ মা। আমি তোমাদের হাওলা এই 3 দিকে আসো, টেম্পোরারিলি কয়েকদিনের জন্য এনাকে দিয়ে দাও। সরকারি আদেশে কোনো ফাইনাল হয়নি, কি হবে আমি জানি না। ডিসি সাহেব সিনিয়র মোস্ট, ওনাকে দিলাম। এসপি সাহেব আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি আমার সন্তানদের জন্য কোনো আপনারা দেখবেন। আমি এখন ডিসি মহোদয়, আমি আর কিছু বলতে পারতেছি না। তোমরা আমাদের কথা মতো চলো, আল্লাহ তোমাদের রহমত করবে। একটা অনুরোধ, হাতিয়ারের দিতে হবে না, কেউ আসবে না, আসলে তোমাদের কিছুই করবে না। আমি অলরেডি জানিয়েছি হেডকোয়ার্টারকে যে আমার আদেশে যে আমি চিঠি দিয়ে দিয়েছি, দেখো কত রকম আমি হিসেব করে চলতেছি, যে আমার আদেশে 6টা পোস্ট মেনটেন করা হয়েছে। তোমরা বিদ্রোহ করো নাই, তোমরা বিদ্রোহ করলে আজকে কিন্তু এখানে সোজা কথা পুলিশটাকে আমার করতে, ওনারা করেন নাই। ওনারা আসবেন, আমি ওনাদেরকে ডেকে নিয়ে আসছি যে আপনি আসেন, ওরা আশ্বস্ত হবে। তোমরা ভালোভাবে থাকবা, ভুল করেও কত দিক যাবে না, যাবা এই ভুলটা করো না, আমার কষ্ট হবে। আমি যখন শুনবো আমার 6 রাইফেলের সন্তানরা করতেছে,
আমার খুব কষ্ট হবে। আপনার আদেশ রাখবো স্যার ইনশাআল্লাহ। তোমরা হাতিয়ার নেই তোমাদের, কারোর কাছে হাতিয়ার নেই, কারোর কাছে গোলা বারুদ নেই। ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এটা ধরে রাখো। তোমাদের কিচ্ছু হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, যদি কিছু হয় আমি আগে যাই ট্যাঙ্কের সামনে, আমি যে করে এখানে দাঁড়িয়ে যাবো। এখানে কিছুই আসবে না। জিএসির মধ্যে মানে 100 বার কথা হয়েছে। উনি বলতেছে মিজান তোমার সৈনিকদের আমার সালাম দিয়ে বলো, কিছুই হবে না। উড়ো কথাই শুনবে না, গুজবে কান দিবে না। আর্মি আসতেছে, আর্মির এখানে ফুলের মালা নিয়ে দাঁড়ায় যাওয়া, কিছুই করবে না। ঠিক আছে, ভয় পালানোর দরকার নাই, কিছু না। আজিজ সাহেব কমান্ডে থাকবেন, আমি ওনাকে ভারপ্রাপ্ত ইয়ে করলাম, মাঝে মাঝে কথা বলবো না, নর্মাল কাজ করো। তোমাদের যত ওয়েলফেয়ার আছে চলবে, লোন আছে চলবে, আমি সব করো। আমি যেখানেই থাকি সেখান থেকে আমি ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফর্মাল অর্ডার নয়। আমি এখন ডিসি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং তারপর পরে শ্রী মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ব্রিগেডিয়ার জওয়ান ভাইরা, আসলে আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে এরকম জরুরি অবস্থাতে মাথা ঠান্ডা রাখাটা এটা কিন্তু একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় আপনারা পাশ করেছেন এবং আপনারা যে আশঙ্কাটা আমাদের হলো যে কমান্ডিং অফিসার সাহেব যেটা বলেছেন, এটা আমাদের কাজের একটা হলো যে বিষয়, কিন্তু আমাদের এখানে তো এমন কিছু ঘটেনি যার জন্য এরকম কিছু হতে পারে। কাজে আশঙ্কিত হওয়ার কিছু নাই। এখন যেটা হচ্ছে সেটা সরকারি আদেশ। আমরা সরকারি কর্মচারী হিসেবে যেটা মেনে নেওয়া সেটা আমরা নিচ্ছি। আমরা জাস্ট সরকারি আদেশ অনুসরণ করছি এবং হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, সেখানে আমাদের হলো যে আমাদের কাজের পরে এরকম কিছু হওয়ার কোনো আশঙ্কা কি এখানে আছে? আপনারা কি তাই মনে করেন? কাজে আমাদের কাজে আমাদের হলো যে ইয়ে করবে যে আমরা কি করব, এখন খারাপ কিছু বলার মতো কোনো অবস্থা আমাদের এখানে নেই। কাজে আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের কে ইয়ে করবে? আমরা যদি দেখি আমাদের ভাই বোন সবার দিকে তাকে, আমরা তো একই সমাজের মানুষ। আমরা চাকরি সূত্রে এক এক জায়গায় এক একজন আসছি। আমি সিভিল অফিসার হয়েছি, উনি পুলিশ অফিসার হয়েছেন, কেউ আর্মি অফিসার, কেউ, কিন্তু আমাদের আত্মীয় স্বজন ইসে আছে না, বিডিআরের কেউ ভাই আর্মি অফিসার নাই, সিভিল অফিসার আছে না। কাজে আমরা তো একই সমাজের মানুষ। এই যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, কারণ সবচেয়ে বড় জিনিস একটা জীবন যদি চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। সবকিছু কম্পেনসেট করা যায়, কিন্তু যে জীবন দেয় এটা কখনো ফেরত আসে না, এটা মনে রাখবেন। আর হলো যে সবসময় আমরা আইন মেনে চলি, সরকারি কর্মচারী আমরা। কাজে এই কথাটা যদি আমরা মাথায় রেখে আমরা যদি খারাপ কিছু না করি, নিশ্চয়ই আমি মানে সরকারের সাথে আমি কথা বলেছি, এর সাথেও কথা বলেছি, ভয়ের কিছু নেই আমাদের এখানে। আর কখনো গুজবে কাজ দিবেন না। এই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে আমাদের গুজবগুলা, যে এই হচ্ছে সেই হচ্ছে। এই কথা আমি গ্যারান্টি দিয়ে, যদি এখানে কিছু হয় তাহলে আগে হবে আমার, সেটা মাথায় রাখবেন। এখানে সব ভাইকে আমার সন্তানের মতো। তাহলে আপনারা কখনো এইসব মনের মধ্যে এইসব ভুল নিয়ে নেবেন না। আর হলো যে এখানে তো মোটামুটি আমাদের এখানে কোনো অস্বাভাবিকতা তো নেই, একেবারে আমরা নিশ্চিন্ত ভাবে ইয়ে করছি। যা কিছু হচ্ছে মনে করবেন এটা সরকারের আদেশ অনুযায়ী, সারা দেশের প্রেক্ষাপট। এটা যদিও বিচ্ছিন্ন একটা জায়গা, এখানে এই ধরনের কিছু হয়নি, তারপরেও যদি কিছু হয়ে থাকে সেটা হলো সরকারি নির্দেশ অনুসরণ করবো। আমরা সবাই কর্মচারী, আমরা নিশ্চিন্ত থাকি। পরম আল্লাহ যদি আমাদের সহায় হন, আমরা যদি তার হলো যে ঈশার বাইরে না যাই, তাহলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিডিআরের জওয়ান ভাইয়েরা, যে সিএনসি এবং আমাদের আজকে এখানে বিডিআরের কর্মকর্তাবৃন্দ, আমাদের বিডিআরের সিএ মহোদয়, ডিসি মহোদয়, আসলে আপনাদের দুইজন মুরব্বী, আপনারা দুজনেই বক্তব্য রেখেছেন, তারপর আর আমার বক্তব্য রাখার অবকাশ নেই। তারপরে যারা পুলিশ সদস্য হিসাবে আজকে আসছি আপনাদের সাথে দেখা করতে, যে দেশের আসলে একটা চরম একটা ক্রাইসিস গেল গত 2 দিন, সেখান থেকে আমরা উত্তরণ হয়েছে আমাদের। যে বিষয়টা সিও মহোদয় বলে গেলেন যে আপনারা ভুলেও অস্ত্রকারী দিকে যাবেন না। আমি আপনাদের মতোই একজন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই হিসাবে একটা কথা বলতে চাই যে আমরা যে ডিসি সাহেব বা আমি যে মানুষকে অস্ত্রের লাইসেন্স দিই, লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারপর আমরা তাকে হাজার রকম বিচার বিশ্লেষণ করে লাইসেন্সটা দিই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লাইসেন্স দিই না। কিন্তু আমরা যারা চাকরি করি, গরিব ঘরের সন্তান, সরকার কিন্তু বিশ্বাস করে আমাদের হাতে অস্ত্র দিয়ে দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, দেখা যায় যে
বড় বড় রাজনৈতিক দলের নেতা বা কোটি কোটি টাকার ব্যবসায়ী তাদের আমরা অস্ত্র দিই যে সে অস্ত্র নিরাপদে রাখতে পারবে না, সে অস্ত্র ইউজ করবে, এই মিস ইউজ করবে, এই ধারণা থেকে আমরা কাউকে অস্ত্রের লাইসেন্স দিই। কিন্তু আমাদের হাতে সরকার অস্ত্র উঠে দিয়েছে, সরকার আমাদেরকে বিশ্বাস করে সেই অস্ত্রটা শুধুমাত্র ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তো শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমার এইটুকুই অনুরোধ যে আমরা আমাদের দাবি দাওয়া আদায়ের, আমি যেহেতু আপনাদের মতো শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমাদেরও বিভিন্ন সমস্যা থাকে, দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের কল্যাণ সভা, আপনাদের দরকার এইগুলো আছে, আমরা আমাদের দাবি দেওয়া এভাবে বলে থাকি। যতটুকু এই গরিব দেশে আপনারা জানেন আসলে আমাদের দেশের সরকার অত্যন্ত অর্থনৈতিকভাবে বিশ্বের দরিদ্রতম একটা দেশ। আমাদের শৃঙ্খলা বাহিনীর অনেক দাবি দেওয়া, অর্থনৈতিক অনেক সমস্যা আমাদের দাবি থাকে, কিন্তু সরকার আর্থিক কারণে মিটাইতে পারে না। কারণ আমাদের পুলিশ বা আপনারা 24 ঘন্টা আমরা ডিউটি করি, সেই তুলনায় আমাদের আর্থিক সুযোগ সুবিধা অনেক কম। এর আমরা বুঝি যে সরকারের সামর্থ্য নাই বিধে আমাদের দিতে পারে না। এইসব বিষয়গুলো চিন্তা করে আমাদেরকে চলতে হবে, আমরা চলবেন। তবে আমাদের সিও মহোদয়কে এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে দেশের এরকম একটা চরম ক্রাইসিস মুভমেন্টেও আমাদের জামালপুরের বিডিআর যারা আপনারা ছিলেন তারা অত্যন্ত ধৈর্য সহকারে এই পরিস্থিতি আপনারা অবলম্বন করেছেন, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা দেখান নাই। এই জন্য জামালপুরে যারা আমরা চাকরি সূত্রে এসেছি আমরা মনে করি যে আমরা আসলে অত্যন্ত মানে সুশৃঙ্খলতা পরিচয় দিয়েছি। এই জন্য আমি আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা, যে আমি একবার অস্ত্রের লাইসেন্স করছিলাম অস্ত্র কিনবো বইলা, আমি সেই অস্ত্রটা কিনি নাই। যে অস্ত্র যদি আমার রুমের মধ্যে থাকে যে কোনো সময় আগের মাথায় এটা মিসইউজ হইতে পারে, এজন্য নিজে লাইসেন্স করেও আমি অস্ত্র কিনি নি। কারণ অস্ত্র জিনিসটা এমনি আমাদের গ্রাম দেশে প্রবাদ আছে যে লোহা পেলে পরে হাতে পেলে শয়তানে নাকি কাঁধে ভর করে। তো এই জন্য আমি বললাম যে আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষ অস্ত্রের লাইসেন্স পায় না। তা আমাদের হাতে সরকার যে বিশ্বাসের সহিত অস্ত্রটা উঠায় নিচ্ছে সেটা নিয়ে অবাধ হেফাজতে থাকে। আমাদের প্রতি সরকার থেকে একটা চিঠি এসেছে, যে কথাটা আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেনি, ওই চিঠিটা এসেছে যে আপৎকালীন সময়ের জন্য বিডিআরের অস্ত্রাগারের দায়িত্ব একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশকে নেওয়ার জন্য বলা হয়েছে। যে সরকার থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত যে অস্ত্রাগারের দায়িত্বটা, বিশেষ করে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বা সেক্টর হেডকোয়ার্টার যেগুলো অস্ত্রাগার আছে এগুলোর দায়িত্ব একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পাহারায় থাকবে। তা আমরা সিও মহোদয় এবং ডিসি মহোদয়ের সাথে আলাপ করে এইটুকু সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যদি মনে করেন যে না এটা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পাহারায় অস্ত্রাগার একটা দায়িত্ব আপাতত থাক, পরবর্তী সরকারের সিদ্ধান্ত আসুক তা পর্যন্ত, তাহলে আমরা সেটা করব। আর আপনারা যদি মনে করেন যে না এটা আমাদের দায়িত্বেই থাকবে, কোনো সমস্যা নাই, তাহলে আমরা সেইভাবেই আপনাদের দায়িত্বেই রাখবো। আমি সরকারের সিদ্ধান্তটা আপনাদেরকে জানালাম। এখন আপনাদের উপর বিশ্বাস রেখে আমরা এইভাবেই রাখছি। যদি সরকার থেকে আবার আমাদেরকে বলে যে না তোমরাই দায়িত্ব নাও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, তাহলে আমরা আপনাদেরকে জানাবো। সেই ক্ষেত্রে সরকারের এই নির্দেশ আবার আপনাদের মেনে নিতে হবে। সরকারের আমরা চাকরি করি এবং শুধু চাকরি করি না, আমরা বাহিনীর সদস্য, যেখানে শুক্র শনিবারে সমস্ত সিভিল অফিসাররা ছুটিতে চলে যায়, আমরা আপনারা কিন্তু ছুটিতে যেতে পারি না। আমরা বাংলাদেশের সংবিধানে আমাদেরকে কিন্তু মানবাধিকার দেওয়া হয় না। হিউম্যান রাইটসের যে সুযোগ সুবিধা ভোগ করবে দেশের নাগরিক, আমরা শৃঙ্খলা বাহিনী যারা সদস্য, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আমরা কিন্তু সেই মানবাধিকার ভোগ করতে পারি না, কারণ এটা আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য। সেই হিসাবে আপনাদের বলে রাখলাম যে সরকার থেকে নির্দেশ আসছে যে অস্ত্রাগারের দায়িত্ব ম্যাজিস্ট্রেটের পাহারায় থাকবে। তা আপনারা যেহেতু বলছেন সমস্যা নাই, আমরা আপাতত আপনাদের দায়িত্বে এটা রাখলাম। যদি সরকার থেকে পরবর্তীতে আমাদের উপর আবার নির্দেশ আসে, ডিসিকে যদি বলে যে না এটা আপনারা আপাতত নেন, আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো, তাহলে আমরা আবার আপনাদের কাছে আসবো। সেই ক্ষেত্রে মনে করবেন যে সরকারের সিদ্ধান্ত অপারগ হয়ে আমরা আবার আপনাদের কাছে এসেছি। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন,
শুধু অস্ত্রাগারের জন্য ওইখানে একজন ম্যাজিস্ট্রেট আর কিছু পুলিশ যারা অস্ত্র পাহারা টানা দিবে, তারা হয়তো তখন আমরা বেসিক্যালি এটা ডিসি সাহেবের আন্ডারে। হ্যাঁ ডিসি সাহেবের আন্ডারে তখন থাকবে। ডিএম হিসাবে উনি বলবেন ম্যাজিস্ট্রেটের আদেশ কিন্তু মানতে আমিও বাধ্য। ঠিক আছে, এটা উনি বোঝাবেন। যদি সরকার থেকে আমাদের উপরে কোনো আবার পুনরায় চাপ দেয় তাহলে ম্যাজিস্ট্রেট এসে এর পাহারা থাকবে। আর যেহেতু তবে আমি ম্যাজিস্ট্রেট আশা করি যে সিভিলিয়ান, ওরকম পরিস্থিতি এটা হবে এরকম? তাহলে কিন্তু নিজেদের বিপদে কিন্তু ঠিক আছে, তো এটা আপনাদেরকে জানার একটা যে আমরা সরকারের, এটা আপনার আদেশ হিসেবে স্যার আমরা গ্রহণ করে নিচ্ছি স্যার। ঠিক আছে, তা আমরা সরকারের আদেশ মোতাবেক যাই করি। আমরা সরকারের আদেশ মোতাবেক যাই করি, আপনাদের সাথে আলোচনা ক্রমে করবো এবং আপনারাও যেহেতু আমাদের মতোই শৃঙ্খলা বাহিনীর সদস্য সরকারের আদেশ মেনে নেবেন। সরকারের আদেশ মেনে নিলে পরে আপনাদের লাভ হবে, দেশের লাভ হবে। আর আদেশ না মানলে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে, এমনি একজন সিভিলিয়ান আদেশ না মানলে হিসাবে আমরা আদেশ না মানলে তার সাজার মধ্যে কিন্তু আকাশ পাতাল পড়বে, এটা আপনারা জানেন। যে একজন সরকারি কর্মচারী যারা আপনার সিভিলিয়ান তাদের সাজা আর আমাদের সাজার মধ্যে আকাশ পাতাল পড়বে, আমাদের আইন অনেক বেশি করা করি। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তার জেলা প্রশাসক মহোদয়, জেলার মুরব্বী, আপনারা আমরা সবাই অ্যাকচুয়ালি ওনার পরামর্শে চাকরি বাকরির ক্ষেত্রে জেলায় চাকরি করাকালীন জেলার উন্নয়নের জন্য, জেলা ভালো মন্দ দেখার জন্য অ্যাকচুয়ালি ওনার পরামর্শে জেলার সমস্ত সরকারি কর্মচারী যারা আছি আমরা ওনার পরামর্শে চলি। আপনারাও এখন আপনাদের দায়িত্বে যিনি থাকবেন উনি এবং আপনারা সবাই আমরা ওনার পরামর্শে পরবর্তীতে পথ চলবো, এইটুকু আশা রেখে আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শেষ তিনটা কথা বলবো, ওনারা যা বলেছেন সবাই মানবো তো? আমি আর চারটা কথা। একটা হলো আল্লাহর ডাকো, আল্লাহই সবাইকে হেফাজত করতে পারে, তাই না? সব সময় হেফাজত করবে। আর একই সাথে পরিবারের কথা চিন্তা করো এবং তাদের সাথে কথা বলো। যেটা বললেন ডিসি সাহেব, এসপি সাহেব, গুজবে কান দিবে না। আর্মি আসতেছে, এই মালা আরো ইয়ে করে রাখবে, মালা নিয়ে হাতে কিছু করবে না, ঠিক আছে? আর্মি আসবে না, আমি কথা দিয়ে গেছি। আসলে এটাকে রাখবে যে তোমার স্ত্রী আগে ট্যাঙ্কের আগে শুয়ে আছে, ঠিক আছে? আর ভুল করেও মনে করো যে তোমাদের হাতিয়ার বলে কোনো জিনিস নাই। যদি হাতে নেওয়া লাগে ডিসি সাহেব অর্ডার দেবে, আপনি দিয়েন, তুমিও দিবে না। ডিসি সাহেব যদি আদেশ দেয় যে অস্ত্র নিয়ে বেরোন, তখন যাবে। তার আগে কোর্ট বন্ধ। 6 রাইফেল ব্যাটালিয়নের কোনো কোর্ট ম্যাগাজিন বলে কিছু নাই, শুধু ওই দুটা বিল্ডিং পাহারা দিচ্ছে, ঠিক আছে? আর কথা দিতে কিন্তু আমার সাথে, তোমরা বিপদে পড়লে আমার সবচেয়ে বেশি কষ্ট হবে। খবরদার না, এতটুকু মনে রাখো। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আর কয়েক মিনিটের মধ্যে রওনা হয়ে যাচ্ছি। আমি কিন্তু কমান্ড ত্যাগ করে যাচ্ছি না, আমি ছুটি যাচ্ছি। মানে আমার আমি বুঝতেছে না। আমি ডিএসপি সাহেবকে আজিজ সাহেবের সামনেই বলছি আমি আর কোনদিন পরে যাবো না। দেখো আমার এটা এখন এক্সপ্লেন করার মতো কোনো অধিকার নাই, শুধু ফ্যাক্টস আসতেছে, এটা কথা বলার নেই আর। এই কারণে আদেশ মানতে যাচ্ছে। আমি কিন্তু আজিজ সাহেব আদেশ জানি না, বলানো দিয়েছিলাম কদিন পরে আসে স্যার, আপনি মানে না। আমি থাকলে তুমি আদেশ অমান্য করতে হবে, এটা সম্ভব না, তাই না? আমি কন্ট্যাক্ট কমান্ড এলে টেলিফোনে হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো। আমি প্রাণ খুলে দোয়া করতেছি, তোমরা আমাদের জন্য দোয়া করো। আল্লাহ ডাকো। যে 4টা পয়েন্ট রাখ, এখন নষ্ট করিস না, পরে কিন্তু পাবি না। ব্যাটারি টানতে থাকি, রাখ, পাবি না। 12 মিনিটে হবে না বেটা, 12 মিনিট আসবে নাকি তো? আপনার লাস্টে মালাগুনা একজন নিয়ে আসেন। মালাগুনা সবাই আমার পিছনে কেউ তাকিয়েন না। দুইটা মালা গলায় থাক আর বাকি হাতে থাক, খালি হাত মিলান না। খালি হাত মিলেন, আর বাকি দরকার নেই। এত মালা দিলে তো এত মালা নিতে পারবে না, খামাকে খালি হাত মিলে 2টা মালা থাকলেই হবে। ওইদিকে এদিকে এদিকে মুস্তফা ভাই কভার করবি, লাস্টে কভার করবি। 10 মিনিট 10 মিনিট তো থাকবে না রে ভাই।
ধরতেছি সামনে থেকে সর, সামনে থেকে সর। ভাই ওদিকে যান, ছেড়ে দেন, ফাঁকা দেন। রাখতে দিন, আমি দেবো আমি এই যে হেরে দেওয়ার পর আমি তাকে আমার সিগন্যাল দিয়ে দিচ্ছি। আল্লাহ এরকম আল্লাহ আল্লাহ এসএমটা তাড়াতাড়ি দেন, এসএমটা তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ একটা দুটো দিয়ে দিস, এটা সিরিয়াস। প্লিজ 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 আমার একটু ফোন দেন প্লিজ। কিছুই হবে না, কিছুই হবে না। প্লিজ প্লিজ একটু সরেন স্যার, একটু স্যার, স্যার একটু। এই 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 মুস্তাফা মুস্তাফা প্লিজ প্লিজ একটু আছে দিয়ে দাও। এগুলো মোবাইল নাম্বার